হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি প্রশ্ন সমাধান করব আর্থিক বিবরণী অঙ্কে। তোমরা অন্যান্য ভিডিও থেকে আজকে ভিডিওতে একটা নতুন জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে আমি কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে বিষয় কোড সেটা কিন্তু দেখো উপরে কিন্তু আমি লিখে দিয়েছি 253। আমরা সবাই হিসাব বিজ্ঞান পড়তেছি, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান যে পরীক্ষাটা আমাদের বোর্ড পরীক্ষায় লিখতে হয় সেই বিষয় কোডটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা কিন্তু মানে প্রস্তুতি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। ঠিক আছে, তো এর জন্যই একজন এইচএসসি শিক্ষার্থী হিসেবে যদি তুমি হচ্ছে একজন কমার্সের শিক্ষার্থী হও, তো অবশ্যই তোমাকে তোমার বিষয়কোড সম্বন্ধে জানতে হবে। তো আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে আর্থিক অবস্থার বিবরণী সেটা সমাধান করব। সাথে আজকে আমরা এটাও জেনে নিলাম যে আমাদের হিসাব বিজ্ঞান যে প্রথম পত্র অধ্যায়টা আমরা বিষয়টা যে আমরা পড়তেছি সেটার বিষয় করতে 253। তো চলো মূল ভিডিওতে শুরু করা যায়। প্রথমে বলছে তৃষা এন্টারপ্রাইজের 2023 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল নিম্নরূপ। তো এখানে দেখো কি বলছে, হিসাবের নাম: মূলধন 1,80,000 টাকা, 6% ঋণ, 1/7/2023 সাল 50,000 টাকা, বিজ্ঞাপন 36,000 টাকা, অগ্রিম বীমা 21,000 টাকা, নগদ তহবিল 66,000 টাকা, বেতন 32,000 টাকা, সেবায় 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 70,000 টাকা, প্রদেয় হিসাব 30,000 টাকা, অনুপার্জিত সেবায় হচ্ছে 20,000 টাকা, আসবাবপত্র 1,50,000 টাকা, উপযোগ খরচ 15,000 টাকা, 10% বিনিয়োগ আহ, অক্টোবর মাসে সেটা হচ্ছে 40,000 টাকা, সর্বমোট 4,30,000 টাকা। সমন্বয়তে বলেছে অগ্রিম বীমার 18,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়। 2 নম্বরে বলেছে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকা, কিন্তু এখনো বিল করা হয়নি। 3 নম্বরে বলেছে অনুপার্জিত সেবায় সম্পূর্ণ অর্জিত হয়েছে। 4 নম্বরে বলেছে বিজ্ঞাপন খরচ 1/3 বিলম্বিত করতে হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে ক নাম্বার, সেটা হচ্ছে বিজ্ঞাপন খরচ ও বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। আমাদেরকে প্রথমে বিজ্ঞাপন খরচ বের করতে হবে এবং তারপর বিনিয়োগের সুদের পরিমাণ বের করতে হবে। তো চলো দেখি কিভাবে সমাধানটা আমরা করব। প্রথমে আমরা লিখবো হচ্ছে 1 নং প্রশ্নের সমাধান, ক নাম্বার লিখবো। তারপর আমরা আমাদের শিরোনামটি দিব বিজ্ঞাপন খরচ ও বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয়। এরপর আমরা আমাদের হিসাব বিজ্ঞানের সাধারণ ছক টানবো, বিবরণ টাকা টাকা। শুরুতেই আমরা কি করব, বিজ্ঞাপন নিয়ে আসবো। এই বিজ্ঞাপন হচ্ছে আমাদের রেওয়া মিল থেকে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিজ্ঞাপন হচ্ছে রেওয়া মিলের দেওয়া ছিল 36,000 টাকা ডেবিট টাকা। তাহলে আমরা রেওয়া মিলের যে বিজ্ঞাপন খরচটা সেটা কি করব, 36,000 টাকা লিখবো। এরপর আমরা কি করব, তার সাথে বিলম্বিত বাদ দিব। তো দেখো আমাদের 4 নম্বর সমন্বয়তে বলছে বিজ্ঞাপন খরচ যেটা আমার 36,000 টাকা ছিল, তার 1/3 বিলম্বিত করতে হবে। তাহলে বিলম্বিত আমরা কিভাবে করব, দেখো 36,000 টাকা ছিল, তার সাথে আমি কি করব, 1 দিয়ে গুণ করব, 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি হয়ে যাবে, 1/3 বিলম্বিত হয়ে যাবে। তাহলে আমাদের কত টাকা আসে, 12,000 টাকা আসে। তাহলে আমরা যদি 36,000 টাকা বিজ্ঞাপন খরচের সাথে বিলম্বিত 12,000 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের বিজ্ঞাপন খরচ দাঁড়ায় হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে, তো আশা করি বিজ্ঞাপন খরচটা কিভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদেরকে বিনিয়োগের সুদের পরিমাণ বের করতে বলছে। তো বিনিয়োগের সুদ আমরা কিভাবে বের করব, প্রথমে আমরা কি করব, দেখো আমাদের কি বলছে, 10% বিনিয়োগ। কখন তারা হচ্ছে টাকাটা হচ্ছে বিনিয়োগ করছে, মাসের 10 তারিখে, মানে হচ্ছে অক্টোবর মাসের 10 তারিখে, 40,000 টাকা। তো আমরা কিভাবে লিখবো, বিনিয়োগের সুদ লিখবো, এরপরে 40,000 টাকা 10% বের করব। এরপর তুমি যদি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করো, তাহলে দেখো আমরা কিন্তু 3 মাসের সুদ পাবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, 3 মাসের সুদ যেহেতু আমাদের হচ্ছে বের কর, 3 মাসের সুদ যেহেতু আমরা পাবো, সেই জন্য আমরা 3 দিয়ে গুণ করবো এবং 12 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে আমাদের কত টাকা আসে, 1,000 টাকা আসে। তাহলে আমাদের বিনিয়োগের সুদ দ্বারাই হচ্ছে 1,000 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে বুঝতে পারছো যে ক নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে করব। তো চলো এখন আমরা খ নাম্বার প্রশ্নতে চলে যাই। খ নাম্বারে বলছে আয় বিবরণী তৈরি করো। আয় বিবরণী বলতে আমরা কিন্তু বিশদ আয় বিবরণী তৈরি করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আয় বিবরণী কিভাবে তৈরি করব, প্রথমে লিখবো তৃষা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নাম, এরপর হচ্ছে আয় বিবরণী, এরপর আমরা দিব 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এরপর আমরা আমাদের ছকটা টানবো, সেটা হচ্ছে কি, বিবরণ টাকা টাকা। টাকার ঘর অবশ্যই 3টা টানবো। এরপর হচ্ছে আমরা শিরোনাম দিব হচ্ছে আয় সমূহ। আয় সমূহের মধ্যে আমাদের সর্বপ্রথম কোন টাকা আসবে, সেবায় আসবে। তো আমাদের রেওয়া মিলে সেবায় ক্রেডিট পাশে ছিল 1,50,000 টাকা, সেটা আমরা নিয়ে আসলাম। এরপর দেখো আমাদের কিন্তু সমন্বয়তে একটা কথা বলে দেওয়া ছিল, সমন্বয়টা আমি দেখতে পাই যে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকা, কিন্তু এখনো বিল করা হয়নি। ঠিক আছে, মানে সেবা প্রদান করছি কিন্তু এখনো আমি বিলটা দেই নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের অলিখিত সেবায় আমরা কি করবো, অলিখিত সেবাই হবে। তো আমরা সেবায়ের সাথে অলিখিত সেবায় 10,000 টাকা যোগ করবো। ঠিক আছে, মানে আমি সেবা দিছি কিন্তু সে সেবার কি হয় নাই, আমি টাকা পাইনি।
ঠিক আছে। এরপর দেখো আমাদের 3 নম্বর সমন্বয়তে বলছে অনুপার্জিত সেবায় সম্পূর্ণ অর্জিত হয়েছে। তাহলে আমাদের অনুপার্জিত সেবায় রেওয়া মিলে কত টাকা ছিল? 20,000 টাকা। এই টাকাটা আমরা কি হয়েছে, সম্পূর্ণ অর্জিত হয়ে গেছে। তার মানে কি, অর্জিত হওয়া মানে হচ্ছে এটা আমাদের আয় হয়ে গেছে। তার মানে আমাদেরকে এখন এই টাকাটাও কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে আমরা গতবার কি করছি, সেবা দিছি, কিন্তু সেবার কি হয় নেই, বিল করা হয়নি, মানে সে টাকাটা পায়নি, সেই জন্য সে টাকাটা আমার জন্য কি প্রাপ্য। এই জন্য 10,000 টাকা লিখলাম। এরপর আমরা যে অনুপার্জিত সেবা এটা ছিল সেটা অর্জিত হওয়ার কারণে আমাদের নতুন ভাবে আয় হয়ে গেছে। এই জন্য আমরা কি করবো, আরো 20,000 টাকা যোগ করব। তাহলে আমাদের আগে রেওয়া মিলে ছিল 1,50,000 টাকা, যার মধ্যে আমাদের 10,000 টাকা প্রাপ্য, তাহলে মোট হচ্ছে 1,60,000 টাকা আসে। তার মধ্যে অনুপার্জিত সেবায় হয়ে গেছে কি, সেবায় হয়ে গেছে, সেই জন্য আরো 20,000 টাকা যোগ করলে আমাদের আসে হচ্ছে 1,80,000 টাকা। এরপর আমরা বের করব হচ্ছে বিনিয়োগের সুদ। তোমরা জানো যে আমরা বিনিয়োগের সুদ ক নাম্বারে বের করেছিলাম 1,000 টাকা। সেই 1,000 টাকা সরাসরি বসিয়ে দিব, আর কোথা থেকে এনেছি, ক নাম্বার থেকে এনেছি সেটা আমরা লিখে দিব। তাহলে এই দুইটা বাদে আমাদের আর কোনো আয় নাই, সেই জন্য আমরা দুটো যোগ যদি করি তাহলে আমাদের মোট আয় হচ্ছে 1,81,000 টাকা। এরপর আমরা কি করব, ব্যয় বের করব। তো বাদ ব্যয় সমূহতে সর্বপ্রথম আসবে হচ্ছে বেতন। বেতন আমরা কি করব, রেওয়া মিল থেকে নিয়ে আসবো। রেওয়া মিলে আমাদের বেতন ডেবিট পাশে ছিল 32,000 টাকা, নিয়ে আসলাম। বিজ্ঞাপন খরচ ছিল 24,000, কোথা থেকে নিয়ে আসছি, ক নাম্বার থেকে নিয়ে আসছি। ক নাম্বার আমরা বিজ্ঞাপন খরচ কিন্তু বের করছিলাম, দেখো 24,000 টাকা। তো 24,000 টাকা আমরা লিখে বিজ্ঞাপন করে খাওয়াতে প্রাপ্ত লিখলাম। এরপর আমরা কি করব, ঋণের সুদ বের করবো। তো আমাদের দেখো, রেওয়া মিলের ঋণ ছিল 6%। এটা হচ্ছে জুলাই মাসে, সে হচ্ছে জুলাই মাসের 1ম তারিখে হচ্ছে বিনিয়োগ করছিল। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করবো, দেখো ঋণের সুদ লিখবো, 50,000 টাকা 6% করবো। যেহেতু আমি হচ্ছে জুলাইতে হচ্ছে এই টাকাটা, সুদটা গণনা করা হবে, তো জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট আমরা 6 মাসের সুদ ধরবো। তো সেই জন্য আমরা 6 দিয়ে গুণ করব আর 12 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের কত টাকা আসে, 1,500 টাকা আসে। ঠিক আছে। এরপর আমরা কি করব, বীমা খরচ বের করবো। তো বীমা খরচে দেখো কি বলছে 1 নম্বর সমন্বয়তে, অগ্রিম বীমার 18,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মানে অগ্রিম বীমা মানে আমি হচ্ছে অগ্রিম 18,000 টাকার বীমা করেছিলাম, যেটা কি হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ মানে হচ্ছে এটা হচ্ছে খরচ হিসাবে ধরতে হবে। ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, বীমা খরচ লিখে ব্র্যাকেটে মেয়াদ উত্তীর্ণ লিখে এটা আমরা কি করব, খরচ হিসেবে লিখে দিব 18,000 টাকা। এরপর দেখো আমাদের আরেকটা খরচ হচ্ছে উপযোগ খরচ। সেটা কত ছিল, 15,000 টাকা ডেবিট, সেটাও আমরা কি করবো, নিয়ে আসবো। এখন যদি আমরা আমাদের যতগুলো খরচগুলো আছে সেগুলো যদি যোগ করি তাহলে আমাদের মোট ব্যয় দাঁড়ায় হচ্ছে 90,500 টাকা। তাহলে আমাদের মোট আয় ছিল 1,81,000 টাকা, আমার মোট ব্যয় দাঁড়ায় হচ্ছে 90,500 টাকা। আমি যদি মোট আয়ের সাথে মোট ব্যয় বাদ দিই তাহলে আমাদের আসে নিট আয় হচ্ছে 90,500 টাকা। আশা করি তোমরা হচ্ছে বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী খ নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে গ নাম্বারে চলে যাব। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিব। তো গ নাম্বার প্রশ্নতে বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো চলো দেখি গ নাম্বারটা কিভাবে করব। তো গ নাম্বারটা আমরা কিভাবে করব, প্রথমে গ নাম্বার লিখে প্রতিষ্ঠানের নাম তিশা এন্টারপ্রাইজ, আমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করব। তারপর 31 ডিসেম্বর 2023 সাল দেব। এরপর আমরা আমাদের হিসাব বিজ্ঞানে সেই কাঙ্ক্ষিত ছকটা টানবো, বিবরণ টাকার ঘর 3টা দিব। আমাদের শুরুতেই যে শিরোনামটা দিব সেটা হচ্ছে সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে আমরা প্রথমে যে যে সম্পদ দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে চলতি সম্পদ। তো আমাদের রেওয়া মিলে চলতি সম্পদ ছিল শুরুতে, সেটা হচ্ছে নগদ তহবিল 66,000 টাকা, সেটা আমরা নিয়ে আসলাম। প্রাপ্য হিসাব রেওয়া মিলে ছিল 70,000 টাকা। আর আরেকটা দেখো 2 নম্বর সমন্বয়তে বলছিলাম যে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকা, কিন্তু এখনো বিল করা হয়নি। তার মানে কি, আমি সেবা ঠিকই দিচ্ছি কিন্তু সেই সেবার টাকাটা পাইনি। তার মানে কি ভবিষ্যতে সে টাকাটা পাবো, আমার জন্য প্রাপ্য। এই জন্য আমি কি করব, প্রাপ্য হিসাবের সাথে সে অলিখিত সেবায় 10,000 টাকা যোগ করব। তো যোগ করলে আমাদের প্রাপ্য হিসাব দাঁড়ায় হচ্ছে 80,000 টাকা। এরপর আমরা কি করব, বিনিয়োগের অনাদায় সুদ, যেটা আমরা হচ্ছে ক নাম্বারে হচ্ছে বের করেছিলাম, সেটা আমরা কি করব, অনাদায় সুদ ক হতে প্রাপ্ত 1,000 টাকাটা লিখে ফেলবো। এরপর দেখো আমাদের রেওয়া মিলে অগ্রিম বীমা দেওয়া ছিল, সেটা হচ্ছে 21,000 টাকা। সেটার মধ্যে কিন্তু আমরা সমন্বয় 1 নম্বরে দেখেছি, তাই 21,000 টাকার মধ্যে 18,000 টাকা কিন্তু আমার খরচ হয়ে গেছে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য আমি কি করব, অগ্রিম বীমার সাথে আমার খরচ অংশটুকু যদি বাদ দেই তাহলে আমাদের যতটুকু কতটুকু অংশ অগ্রিম বা সম্পদ হিসেবে থাকে, 3,000 টাকা থাকে। তাহলে আমরা যদি আমাদের যে চলতি সম্পদ পেয়েছি 66,000, 80,000, 1,000, 3,000, চারটা সম্পদের টাকা যদি যোগ করি তাহলে আমাদের মোট চলতি সম্পদ দাঁড়ায় হচ্ছে 1,50,000 টাকা। ঠিক আছে।
এরপর আমরা আমাদের আরেকটি সম্পদের হিসাব করবো, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেখো আমরা রেওয়ামিল থেকে 10% বিনিয়োগটাই নিয়ে আসবো, 40,000 টাকা সরাসরি লিখে দিব। এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ হচ্ছে আমাদের একটাই ছিল, সেটা হচ্ছে আসবাবপত্র। এটা আমরা 1,50,000 টাকা সরাসরি লিখে দিলাম। এরপর আমাদের যে সম্পদটা আসবে সেটা হচ্ছে সর্বশেষ সম্পদ, অলীক সম্পদ। অলীক সম্পদের মধ্যে আমাদের কি আছে, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, যেটা আমরা ক নাম্বার থেকে নিয়ে আসবো। তো ক নাম্বারে দেখো আমরা বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা বের করেছিলাম, সেটা হচ্ছে 12,000 টাকা বের করেছিলাম। এই 12,000 টাকা আমরা লিখে দিব। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি আমাদের চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অলীক সম্পদ, চারটা সম্পদ যোগ করি, তাহলে আমাদের মোট সম্পদ দাঁড়ায় হচ্ছে 3,52,000 টাকা। তাহলে আমরা যে মোট সম্পদের শিরোনাম দিব হচ্ছে 3,52,000 টাকা। তো আশা করি মোট সম্পদটুকু আমরা কিভাবে বের করবো সেটা আমরা শিখে ফেলেছি। এবার আমরা হচ্ছে দায় সমূহ মালিকানা সত্ত্ব কিভাবে বের করবো সেটা দেখবো। তো দায় সমূহ মালিকানা সত্ত্ব শিরোনামটি দিয়ে আমাদের শুরুতে যে শিরোনামটা দিব চলতি দায়, চলতি দায়ের মধ্যে সর্বপ্রথম আসবে হচ্ছে অনুপার্জিত সেবায়। তো আমাদের অনুপার্জিত সেবায় কিন্তু রেওয়া মিলে ছিল তোমার 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে কিন্তু সম্পূর্ণ অংশ কিন্তু আমাদের অর্জিত হয়ে গেছে, বা এই টাকাটা আমরা কিন্তু পেয়ে গেছি, আমাদের আয় হয়ে গেছে। সেই জন্য আমরা কি করব, যে পরিমাণ টাকা আমাদের পাওয়ার কথা ছিল সেই সম্পূর্ণ টাকা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের কিন্তু অনুপার্জিত আয় দায় হিসেবে কোনো টাকাই থাকে না। এই জন্য আমরা কি করব, আহ যেটা ছিল সাথে সাথে বিয়োগ করে 0 টাকাই আসবে। ঠিক আছে, তাহলে আমরা কিছু লিখতেও পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই, শূন্যই আসবে। এরপর আমরা কি করব, আমাদের আরেকটা দায় নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রদেয় হিসাব। সেটা আমাদের রেওয়া মিলে ছিল 30,000 টাকা। এরপর আমরা নিয়ে আসবো ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ আমরা কিন্তু খ নাম্বারে হচ্ছে বের করেছিলাম, সেটা তোমরা দেখতেই পাবে। কত টাকা বের করতে, 1,500 টাকা। এই 1,500 টাকায় আমরা কি করব, লিখে দিব। ঠিক আছে, তো তাহলে আমরা যদি এখন আহ আমাদের যে দায়টা যদি হচ্ছে যোগ করি, তাহলে আমাদের মোট চলতি দায় দাঁড়ায় হচ্ছে 31,500 টাকা। চলতি দায় কত টাকা দাঁড়াচ্ছে, 31,500 টাকা। এবার আমরা যে দায়টা বের করব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 6% ঋণ। সেটাও আমরা কি করবো, রেওয়া মিল থেকে আমাদের প্রশ্নে দেওয়া ছিল, সেই প্রশ্ন থেকে সরাসরি আমরা কি করবো সেটা নিয়ে আসবো। ছিল 50,000 টাকা, সেই সরাসরি টাকাটা নিয়ে আসলাম। এরপর আমরা বের করবো হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে সর্বপ্রথম আসবে হচ্ছে মূলধন। মূলধন আমাদের রেওয়া মিলের ক্রেডিট পাশে ছিল, 1,80,000 টাকা নিয়ে আসলাম। তার সাথে আমরা কি করবো, নিট মুনাফা যোগ করবো, যেটা আমরা খ নাম্বারে কিন্তু বের করেছি। তো দেখো আমাদের নিট মুনাফা খ নাম্বারে কত টাকা বের হয়েছিল, 90,500 টাকা। এই 90,500 টাকা কি করবো, আমরা মূলধনের সাথে যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে কত টাকা আসে, 2,70,000 টাকা। তাহলে দেখো আমাদের মোট চলতি দায় ছিল হচ্ছে 31,500 টাকা, দীর্ঘমেয়াদী দায় ছিল 50,000 টাকা, আর মালিকানা সত্ত্ব বের হয়েছে 2,70,500 টাকা। তাহলে আমরা যদি তিনটা টাকা যোগ করি, তাহলে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব দাঁড়ায় হচ্ছে 3,52,000 টাকা। তাহলে দেখো আমাদের সম্পদ পাশ এবং দায় ও মালিকানা সত্ত্ব এই দুই পাশ কিন্তু মিলে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন সমাধান, আর্থিক অবস্থা বিবরণী যে প্রশ্নটি সমাধান করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে নিয়মিত ফ্রি কন্টেন্ট আমরা হচ্ছে ভিডিও আপলোড করে থাকি আর্থিক অবস্থা বিবরণী অঙ্কে। তোমরা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজকে ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।